আসসালামু আলাইকুম। গল্প সমুদ্র বাই ফিরোজ জাফরুল চ্যানেলে আমি ফিরোজ জাফরুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ভোপাল রহস্য। আজকে শুনবেন উপন্যাসটির ষষ্ঠ পর্ব। সন্ধে হয়ে গেছে, কিন্তু এখনও পুরোপুরি আলো মিলিয়ে যায়নি। দূর থেকে ভীমবেটকা পাহাড়টা দেখলে কিছুই বোঝা যায় না। মনে হয় এই যেন একটা সাধারণ উঁচু টিলা। এর ভেতরে যে অতগুলো গুহা আছে তা কল্পনা করাই শক্ত। আসলে পাহাড়টা একটা মৌচাকের মতন, রক শেল্টার বা গুহাতেই ভর্তি। কাকাবাবু নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন। ওপরে পৌঁছাবার পর আমরা ওকে জাগিয়ে দিলুম। মালপত্রগুলো সব বয়ে নিয়ে যাওয়া হলো সাধুবাবুর আশ্রমের কাছে। তারপর গাড়িটা ফিরে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই ঝুপ করে নামলো অন্ধকার। সেই অন্ধকার এমন কুচকুচে কালো যে পাশের লোককেও দেখা যায় না, শুধু দূরে দেখা যায় ধুনির আগুন। সাধুবাবা সত্যিকারের সাহসী লোক। রাত্রিরে এখানে উনি একা থাকেন। যে ২-৩ জন লোককে দিনের বেলা ওর আশ্রমে দেখেছিলুম তারা পাহাড়ের নিচের গ্রামের লোক। সন্ধেবেলা ফিরে যায়। ধুনির আগুনের কাছাকাছি আমাদের খাটগুলো পেতে ফেলা হলো। রাত্রিরে মিংমা আমাদের জন্য রান্না করবে। মিংমা দারুণ খিচুড়ি রাঁধে। সাধুবাবা ধ্যানে বসেছেন, ওর সঙ্গে কোনো কথা বলা গেল না। কাকাবাবু ঘড়ির উপর টর্চের আলো ফেলে বললেন, 7:30 বাজে। রাত 10টা আন্দাজ চাঁদ উঠবে, তখন আমরা একটু বেড়াতে বেরোব। জঙ্গলটা যে কি অসম্ভব নিস্তব্ধ তা বলা যায় না। এখানে ঝিঝি ডাক পর্যন্ত নেই। সেরকম একটা জঙ্গলও দেখিনি এই পাহাড়ে। মাঝে মাঝে একটা দুটো বড় গাছ, তবে ছোট গাছই বেশি। অবশ্য দুপুরবেলা পাহাড়গুলো দেখতে যখন পাহাড়ের পেছন দিক দিয়ে নিচে নামছিলাম, তখন আরও নিচের দিকে জঙ্গলের মতন দেখেছি। আমরা ঘুরলাম মাত্র 40-45টা গুহায়। এছাড়াও কত গুহা না দেখা রয়ে গেছে। দিনের বেলায় ধীরেন্দা সেই কথাটা মনে পড়ল। তাই আমি কাকাবাবুকে বললুম, আচ্ছা কাকাবাবু, আমরা এ কদিন একটা বেশ ভালো মতন গুহার মধ্যে থাকলে পারতুম না? কাকাবাবু বললেন, হিংস্র জন্তুর হাত থেকে বাঁচার জন্য সেকালের মানুষের পক্ষে গুহায় থাকাই সবচেয়ে সুবিধার ছিল, কিন্তু একালে মানুষই সবচেয়ে হিংস্র। আমাদের যদি কেউ মারতে চায় তাহলে গুহার বাইরে থেকে গুলি চালিয়ে খুব সহজেই মেরে ফেলতে পারে। তাছাড়া আমরা একটা গুহার মধ্যে ঢুকে বসে রইলে চারদিকে নজর রাখতে পারবো না। তারপর সাধু বাবার আশ্রমের দিকে হাত তুলে বললেন, দেখছিস সাধুজি কি চমৎকার জায়গা বেছেছেন। সামনে এতখানি পরিষ্কার জায়গা, 3 দিক যেন ঠিক পাথরের উঁচু দেয়াল। সবাইকে এখানে সামনে দিয়ে আসতে হবে। এখানে বসে থাকলে গাড়ির রাস্তা পর্যন্ত দেখা যায়। সাধুবাবা একটা হরিণের ছালের ওপর জোড়াসনে শির দ্বারা একদম সোজা করে বসে আছেন। চোখ দুটো বোঝা। আমরা যে নিজেদের মধ্যে কথা বলছি তাতে উনি একবারও চোখ খোলেননি। মিংমা মুগ্ধ হয়ে সাধুবাবার দিকে তাকিয়ে আছে। ও নিশ্চয়ই হিমালয়ের পাহাড়ে এরকম আরও সাধু দেখেছে, তাই ওর চেনা লাগছে। আমি গল্পের বইয়ের ছবি ছাড়া এরকম কোনো ধ্যানমগ্ন সাধুকে দেখিনি। উনি কি সারা রাতই এভাবে থাকবেন নাকি? কাকাবাবু আমায় বললেন, খাওয়া হয়ে গেলে তুই আর মিংমা যখন ইচ্ছে ঘুমিয়ে পড়তে পারিস। আমি রাত 2:30 পর্যন্ত জাগবো, তারপর মিংমাকে তুলে দেব। কাকাবাবু আবার ঘড়ি দেখলেন, 7:45 মোটে। সময় যেন কাটতেই চায় না। একটু বাদে মিংমা স্টোভ জেলে রান্না চেপে দিল। আমি ওর পাশে বসে ব্যগ্রভাবে চেয়ে রইলুম। রান্না দেখা ছাড়া আর তো কোনো কাজই নেই। হঠাৎ একটি বিকট শব্দ শুনে আমি চমকে ভয় পেয়ে একেবারে মাটিতে শুয়ে পড়ছিলুম। আরেকটু হলে মিংমা হিহি করে হেসে উঠল। আসলে আওয়াজটা মোটেই বিকট কিংবা অদ্ভুত নয়। আমি অন্যমনস্ক ছিলুম তাই বলে মনে হয়েছিল। দুপুরবেলা শোনা গুহার বাইরের সেই শব্দের কথা। আগে লক্ষ্য করিনি। আশ্রমের সামনে চাতালের একটি কোণে একটি গরু শুয়ে আছে।
দুপুরে বরং এখানে একটি কুকুর দেখেছিলুম, সেটা এখন নেই, বোধহয় গ্রামবাসীদের সঙ্গে নিচে নেমে গেছে। কিন্তু গরুটা হঠাৎ ডেকে উঠল কেন? আমি টর্চ নিয়ে গেলুম গরুটার কাছে। অন্ধকারের মধ্যে গরুর চোখে টর্চের আলো পড়লে ঠিক আগুনের ভাটার মতো জ্বলজ্বল করে, মনে হয় কোনো হিংস্র প্রাণী। গরুটা আরও একবার ডাকলো হাম্বা, আর অমনি সাধু বাবা চেঁচিয়ে বললেন, ভোম ভোলে মহাদেব শঙ্করজি। এবার সাধু বাবার ধ্যান ভগ্ন হলো। মনে হলো গরুটাই যেন সাধু বাবার ঘড়ির কাজ করে। সাধু বাবা যাতে ধ্যান করতে করতে সারা রাত কাটিয়ে না দেন কিংবা ঘুমিয়ে না পড়েন, সেই জন্য গরুটা রোজ এই সময় ওর ধ্যান ভাঙিয়ে দেয়। কাকাবাবু সাধু বাবাকে বললেন, সাধুজি, আমরা আপনার অতিথি হয়ে এসেছি, এখানে থাকব। সাধু বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ থাকুন, আরামসে থাকুন, কোই বাত নাই। এ পাহাড় তো আমার নয়, পাহাড় সমুদ্র জঙ্গল এসব ভগবান কা, যে কোনো মানুষ থাকতে পারে। কাকাবাবু বললেন, আপনি ঠিক বললেন না সাধু বাবা, দিনকাল বদলে গেছে, ভগবানের আর অত বেশি সম্পদ এখন নেই। পৃথিবীর সব পাহাড় আর জঙ্গলই এখন কোনো না কোনো গভর্নমেন্টের। আমি যদি এই পাহাড়ে বাড়ি বানিয়ে থাকতে যাই, অমনি সরকারের লোক এসে আমাদের ধরবে। সমুদ্রের কিছুটা জায়গা এখনো খালি আছে বটে। সাধু বাবা বললেন, আমি তো এখানে আছি বহুত দিন। আপনার কথা আলাদা, আপনি সাধু বাবা, আমাদের সরকার এখনো সাধু সন্ন্যাসীদের কিছু বলেন না। আচ্ছা সাধুজি, আপনি যে বলেছিলেন রাত্রিরে এখানে শব্দ শুনতে পান, তা কিসের শব্দ? মানুষের চলাফেরার? হ্যাঁ হ্যাঁ, একজন মানুষ না অনেক, 2-3 আদমি আসে মনে হয়। আপনি কোনো গাড়ির শব্দ পান? তারা গাড়িতে আসে? না, গাড়ির আওয়াজ পেয়েছি না। আচ্ছা, আপনি রাত্রে কি খাবেন? আমাদের হাতের রান্না আপনি খাবেন কি? সাধুজি জানালেন, না, উনি রাত্রে শুধু এক বাটি দুধ ছাড়া আর কিছু খান না। উনি ঘুমানো খুব তাড়াতাড়ি। ধুনির আগুনের মাঝে মাঝে কাঠ ফেলার জন্য অনুরোধ জানিয়ে উনি একটু বাদেই চলে গেলেন আশ্রম গুহার মধ্যে। মিংমা রান্না সেরে ফেলার পর আমরাও খেয়ে নিলুম। কাকাবাবু ঠিকই বলেছিলেন, 9:30 বাজার পর পাশের পাহাড়ের আড়াল থেকে একটু একটু করে উঠতে দেখা গেল চাঁদের মুখ। আস্তে আস্তে গাঢ় অন্ধকারটা পাতলা হয়ে একটু আলো ফুটে উঠল। কাকাবাবু বললেন, চলো সবাই মিলে একটু ঘুরে আসা যাক, খাওয়ার পর একটু হাঁটাও হবে। খানিকটা হেঁটে আমরা প্রথম সারির গুহাগুলোর কাছে দাঁড়ালুম। টর্চ নিভিয়ে দিতেই গাটা কেমন ছমছম করে উঠল। এরকম অনুভূতি আমার আর কোনো জায়গায় গিয়ে হয়নি। মনে হয় আমরা যেন 50,000 কিংবা 1,00,000 বছর আগেরকার সময়ে ফিরে গেছি। আদিম গুহাবাসী মানুষেরা এখানে থাকে। এক্ষুনি তাদের কারুকে দেখতে পাবো। আবছা আলো একটু দূরের পাথরের ছাইগুলোকে মনে হচ্ছিল কালো কালো হাতির পাল। আর থাকতে না পেরে আমি টর্চ জ্বেলে ফেললুম। তারপরই দারুণ ভয় পেয়ে বলে উঠলাম, ও কি? টর্চের আলোটা সোজা যেখানে গিয়ে পড়েছে সেখানে একটা পাথরের উপর গুটিসুটি মেরে বসে আছে একজন মানুষ। কাকাবাবুও দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে রিভলভার উঁচিয়ে বললেন, হু ইজ দেয়ার? উধার কৌন হে? লোকটি তাতেও নড়ল না। কাকাবাবু বললেন, 2 হাত উপরে উঠাকে সামনে চলে আও, নেহি তো গলি চালায়েগা। লোকটি এবার আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ধুতি আর শার্ট পরা, গ্রাম্য লোকের মতন চেহারা, কিন্তু মুখে একটা হিংস্র ভাব। আমাদের দিকে কয়েক পলক চেয়ে রইল, তারপর সামনে এগিয়ে আসার বদলে চট করে লুকিয়ে পড়ল একটা পাথরের আড়ালে। সেইটুকু সময়ের মধ্যে কাকাবাবু ওকে গুলি করতে পারতেন বটে, কিন্তু মারলেন না। চাপা গলায় আমায় বললেন, সন্তু, টর্চটা নিভিয়ে দিয়ে চট করে শুয়ে পড় মাটিতে। প্রায় সঙ্গে সঙ্গেই একটা বড় পাথরের টুকরো গিয়ে পড়ল আমাদের পেছনে। ওই পাথরটা মাথায় লাগলে আর দেখতে হতো না। তারপরই মিংমার আওয়াজ পেলাম, আঙ্কেল সাহেব, পাকড়াও গায়া। মিংমা বুদ্ধি করে এর মধ্যে অন্ধকারের সুযোগ নিয়ে পেছন দিক দিয়ে গিয়ে
লোকটাকে ধরে ফেলেছে। আমি টর্চ জেলে ছুটে গেলুম সেই পাথরটার কাছে। মিংমা সেই লোকটার দুটো হাত পেছন দিকে মুচড়ে ধরেছে। ছোটখাটো চেহারা হলেও মিংমার শরীরে দারুণ শক্তি। এ লোকটা ওর সঙ্গে জোরে পারবে কেন? ক্রাচ নিয়ে কাকাবাবু এসে পৌঁছতে একটু দেরি হলো। তিনি বললেন, সন্তু, এর মুখে ভালো করে আলো ফেলে দেখতো এই লোকটাই দুপুরে তোদের ভয় দেখিয়েছে কিনা। আমি সঙ্গে সঙ্গেই বললুম না। মিংমাও মাথা ঝাঁকালো, কারণ এই লোকটা বেশ রোগা আর মুখখানা লম্বাটে, বয়সও যথেষ্ট, প্রায় 60-এর কাছাকাছি। পরচুলা আর নকলদারি লাগিয়েও ওর পক্ষে আদমি গুহাবাসীর ছদ্মবেশ ধরা সম্ভব নয়। কাকাবাবু বললেন, তাহলে এ লোকটা এখানে একা বসে আছে কেন? সন্তু, দেখতো ওর জামার পকেটে কি আছে। মিংমা, ভালো করে ধরে থাকো ওকে। জামার পকেটে একটা বিড়ির কৌটো, দেশলাই আর কিছু খুচরো পয়সা ছাড়া আর কিছুই পাওয়া গেল না। কাগজপত্র কিছু নেই। কিন্তু লোকটির কোমরের কাছে কি যেন একটা শক্ত উঁচু জিনিস হাতে লাগলো। জামাটা তুলতেই দেখলুম একটা বেশ বড় ভেজালি ওর কোমরে গোছা। কাকাবাবু বললেন, সঙ্গে এত বড় ছুরি? আবার পাথর ছুঁড়ে আমাদের মারতে চেয়েছিল? তাহলে উনি তো সাধারণ কোনো লোক নন। এই, তুম কন হ্যায়? লোকটি কোনো উত্তর না দিয়ে কটমট করে তাকিয়ে রইল আমাদের দিকে। তুম কাহে পাথর ফেঁকা? হাম লোক তুমহারা দুশ্মন হ্যায়? লোকটা তবুও চুপ। इतना रात में काहे इधर बैठा था? तुम्हारा मतलब क्या है? ठीक बताओ, ঠিক বাত বাতাও। লোকটা তবুও কোনো সারা শব্দ করে না। কাকাবাবু এবার মিংমাকে বললেন, আর একটু জোরে চাপ দাও তো, দেখি ও কথা বলে কি না। মিংমা লোকটার হাত দুটো বেশি করে মুচড়ে দিতে লাগলো। একটু একটু করে লোকটার মুখে ফুটে উঠল ব্যথার চিহ্ন। তারপর একসময় চিৎকার করে উঠল, অ্যাঁ অ্যাঁ, ঠিক বোবা মানুষদের মতন আওয়াজ। টর্চের আলোয় দেখা গেল লোকটার মুখের মধ্যে জিভ নেই। জিভ ছাড়া কোনো মানুষের মুখ তো আমি আগে দেখিনি। মুখের ভেতরটা অদ্ভুত গোল, দেখলেই গা গুলিয়ে ওঠে। আমি উত্তেজিতভাবে বললুম, কাকাবাবু। কাকাবাবু বললেন, তুই বুঝতে পেরেছিস সন্তু? এ লোকটা নিশ্চয় মনমোহন জায়ের সেই চাকর যার জিভ কেটে দেওয়া হয়েছে। আমি বললুম, ওকে জিভ কাটা অবস্থায় এই পাহাড়ের কাছেই পাওয়া গিয়েছিল। কাকাবাবু বললেন, এখানকার পুলিশের কাছে সেই খবর শুনে আমার আরও সন্দেহ হয়েছিল এই পাহাড়টা ঘিরেই সব রহস্য আছে। এই লোকটা কথা বলতে পারবে না আর লিখতে পড়তেও জানে না, কিন্তু জায়গা চেনার ক্ষমতা আছে ওর। খুঁজে খুঁজে এখানে আবার এসেছে নিশ্চয়ই প্রতিশোধ নেওয়ার জন্য। কাকাবাবু মিংমাকে বললেন লোকটিকে ছেড়ে দিতে। তারপর ওকে বললেন, শুনো, हम लोग तुम्हारा मनीप मनमोहन झा जी का दुश्मन नहीं, हम लोग तुम्हारा भी दोस्त है। खूनी को हम लोग पकड़ाने चाहता है। লোকটি কাকাবাবুর কথা কতটা বুঝতে পারল কে জানে, তবে মনমোহন জায়ের নামটা শুনে একটু বোধ হয় ভাবান্তর দেখা গেল। কাকাবাবু আবার হিন্দিতে বললেন, তুমি আমাদের সঙ্গে এসো, আমরা এখানে থাকছি, তুমিও সঙ্গে থাকবে। লোকটি আমাদের সঙ্গে আসবার ইঙ্গিত করে কাকাবাবু চলতে শুরু করলেন। লোকটা কয়েক পা এলো পেছনে পেছনে, তারপর হঠাৎ দৌড় লাগালো। মিংমা আর আমি দুজনেই দৌড়লাম ওকে ধরার জন্য, কিন্তু লোকটা যেন অন্ধকারে মিলিয়ে গেল চোখের নিমিষে। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে আমরা ফিরে এলুম কাকাবাবুর কাছে। দিনের বেলায় কেউ এখানে লুকোতে চাইলে তাকে খুঁজে বাইর করা মুশকিল, আর রাত্রিবেলা তো অসম্ভব। কাকাবাবু আফসোস করে বললেন, রাগে দুঃখে লোকটা নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে, নাইলে আমাদের কথা শুনলো না কেন? ও একা একা কি করে প্রতিশোধ নেবে? শত্রুপক্ষ যে অতি ভয়ঙ্কর তাতে তো কোনো সন্দেহ নেই। চল আমরা এবার শুয়ে পড়ি। আমরা আবার ফিরে এলুম আশ্রমের কাছে। শুয়ে শুয়ে
অনেকক্ষণ ধরে ভাবতে লাগলুম ওই জিভ কাটা মানুষটির কথা। ইস, মানুষ এত নিষ্ঠুরও হয় যে অন্য এক মানুষের জিভ কেটে দিতে পারে? ওরা তো আরও 3জন নিরীহ ঐতিহাসিককে খুন করেছে। মনমোহন ঝায়ের এই সঙ্গীটিকেও খুন করতে পারত। তার বদলে শুধু জিভ কেটে দিল কেন? আরও বেশি অত্যাচার করবার জন্য? সহজে ঘুম আসতে চায় না। চিত হয়ে শুলেই উপরে দেখা যায় আকাশ। এখন কয়েকটা তারাও ফুটেছে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে। দু একটা শুকনো পাতা উড়ে যাওয়ার খড়খড় শব্দও শুনতে পাচ্ছি একবার। তারপর দূরের এক জায়গায় যেন একটা পাথর গড়িয়ে পড়ার শব্দ পেলুম। কাকাবাবু বললেন, ও কিছু না। তারপর কখন যেন চোখ বুজে এসেছিল। আর একবার একটা শব্দ পেয়ে আবার জেগে উঠলুম। কাকাবাবু ধুনির আগুনে কাঠ দিচ্ছেন। কাকাবাবুর হাতে একটা কাপ। এর মধ্যে কখন যেন নিজের জন্য কফি বানিয়ে নিয়েছেন। রাত এখন কটা বাজে কে জানে। পাশের খাটে মিংমা ঘুমোচ্ছে অঘরে। একসময় চোখে আলো পড়তে ঘুম ভেঙে গেল। ওমা, সকাল হয়ে গেছে দেখছি। তাহলে সারা রাত কিছুই ঘটেনি? কাকাবাবু আর মিংমা সাধু বাবার সঙ্গে চা খেতে খেতে গল্প করছেন। তাহলে আমাদের তৈরি চা খেতে আপত্তি নেই সাধু বাবার। তারাক করে নেমে পড়লুম খাট থেকে। কাকাবাবু বললেন, বিছানা তুলে খাটটা ফোল্ড করে ফেল সন্তু। খাটগুলো সব আশ্রমের পিছনের দিকে লুকিয়ে রাখতে হবে। দিনের বেলা এখানে কিছু লোক আসতে পারে। আমরা যে এখানে থাকি তা তাদের জানানোর দরকার নেই। এখানে জলের বেশ সমস্যা আছে। আমরা 2টো বড় ফ্লাক্স ভর্তি জল এনেছিলাম। সে তো হাত মুখ ধুতেই ফুরিয়ে যাবে। সারাদিন আমাদের অনেক জলের দরকার হবে। সাধু বাবা জানালেন যে পাহাড়ের নিচে নেমে খানিকটা দক্ষিণে গেলে যে গ্রামটা আছে সেখানকার কুয়ো থেকে জল আনা যায়। অথবা পাকা রাস্তা ধরে নেমে গেলে মাইল 2 দূরে যে লেভেল ক্রসিং আছে একটা, সেখানকার গুমটি ঘরের পাশে টিউবওয়েল আছে। আমরা জলের ব্যবস্থার কথা আগে চিন্তা করিনি। ঠিক হলো যে আমি আর মিংমা নিচে যাব জলের সন্ধানে। সাধু বাবার শিষ্যরা তার জন্য 2-3 দিন চলার মতন জল একবারে এনে দেয়। আমরা পাউরুটি আর জেলি খেয়ে নিলুম। তারপর কাকাবাবুকে রেখে মিংমা আর আমি বেরিয়ে পড়লুম জলের জন্য। কাল রাত্রির বেলার অস্পষ্ট চাঁদের আলোয় পাহাড়টাকে কীরকম ভয়ের জায়গা বলে মনে হচ্ছিল। এখন দিনের আলোয় সব কিছুই সুন্দর। সে জিভ কাটা লোকটা কি এখনো লুকিয়ে আছে এই পাহাড়ের মধ্যে? তাহলে সে খাবে কি? আর সেই লোকটা যে গুহা মানব, সে যে আমাদের ভয় দেখিয়েছিল। দিনের আলোয় ভয় থাকে না, তবু আমরা এগোতে লাগলুম সাবধানে। গুহাগুলো সবই পাহাড়ের একদিকে, অন্য দিকটা ঢালু হয়ে নেমে গেছে নিচের উপত্যকা। আমরা হাঁটতে লাগলুম সেই ফাঁকা দিকটা ঘেঁষে। কিছুক্ষণ নামার পর একটা গাড়ির শব্দ পাওয়া গেল। মিংমাকে নিয়ে আমি লুকোলাম একটা গাছের আড়ালে। গাড়িটা এই পাহাড়ের উপরেই আসছে। গাড়িটা হুম করে আমাদের পেরিয়ে যাওয়ার পর আমি চেঁচিয়ে বললুম, আরে এই থামো থামো। চেঁচামেচি শুনে গাড়িটা একটু দূরে দাঁড়িয়ে আবার ব্যাক করে এলো। গাড়িতে ধীরেনদা আর রত্নেশদা। ওরা বোধহয় আর থাকতে পারেনি। ভোর রাতেই বেরিয়ে পড়েছেন আমাদের খোঁজ নিতে। ধীরেনদা বললেন, কি তোমরা সব ঠিকঠাক আছো তো? আমরা গাড়িতে উঠে পড়লুম। গাড়ি ঘোরান, আমাদের জল আনতে যেতে হবে। আপনারা এসে পড়েছেন, বেশ ভালোই হলো, হাঁটতে হবে না। ধীরেনদা বললেন, তাই তো, এখানে যে জল নেই সেটা আমারও খেয়াল হয়নি। যখন এক সময় মানুষ থাকতো তখন তারা জল পেত কোথায়? ধীরেনদা বললেন, তখনকার লোকদের তো কোনো কাজ ছিল না। তারা পাহাড়ের তলা থেকে রোজ জল নিয়ে আসতো। কিংবা তখন হয়তো কোনো ঝর্ণাও ছিল এ পাহাড়ে। এখন শুকিয়ে গেছে। 1,00,000 বছর আগে কি ছিল তা তো বলা যায় না। আমরা ফ্লাক্স 2টো এনেছিলাম, কিন্তু ওইটুকু জলে তো চলবে না। তাই ধীরেনদা আমাদের নিয়ে গেলেন কাছাকাছি একটা ছোট শহরে। জায়গাটার নাম ওবায়দুল্লাহগঞ্জ। সেখান থেকে কেনা হলো বড় বড় 3টে কলস।
এক দোকান থেকে বেশ গরম গরম জিলিপি আর কচুরি খেয়ে নিলাম পেট ভরে। কাকাবাবুর জন্য নিয়ে যাওয়া হলো কিছু। ফেরার পথে কলসির জল ছলাৎ ছলাৎ করে পড়তে লাগলো গাড়িতে। আমি আর মিংমা ধরে বসে আছি। রত্নেশদা বলল, কাল সকালেও তো আবার জল আনতে যেতে হবে, আবার আসতে হবে আমাদের। ধীরেনদা বললেন, ভাবছি একজন ড্রাইভার শুদ্ধ একটি গাড়ি জোগাড় করে আজ বিকেলে এখানে পাঠিয়ে দেব। যে কয়দিন দরকার সে এখানে থাকবে। আমি বললুম, না না, গাড়ির দরকার নেই। যেমনভাবে আগেরকার গুহাবাসীরা নিচে থেকে জল আনতো, সেরকমভাবে কাল থেকে আমি আর মিংমা জল বয়ে আনব। পাহাড়ের ওপরে পৌঁছে আশ্রমের সামনে কাকাবাবুকে দেখতে পেলুম না, সাধু বাবাও নেই। গুহাগুলোর দিকে একটু খোঁজাখুঁজি করতেই অবশ্য কাকাবাবুকে পাওয়া গেল। যে বড় গুহাটার নাম অডিটোরিয়াম অর্থাৎ প্রেক্ষাগৃহ, সেটার সামনে একটা বড় পাথরের ওপর বসে কাকাবাবু একটা কাগজে সেটার ছবি আঁকছেন। ধীরেনদাদের দেখে কাকাবাবু জিজ্ঞেস করলেন, কি হে, তোমরা কেমন আছো? রাত তীরে কোনো বিপদ টিপদ হয়নি তো? ধীরেনদা হেসে ফেলে বললেন, না, কিছু হয়নি। আপনারাও তো ভালো আছেন দেখছি। কিছুক্ষণ গল্প করার পর ধীরেনদা চলে গেলেন। তার একটু পরেই আবার শুনতে পেলাম একটি গাড়ির আওয়াজ। শেষ হলো ভোপাল রহস্যের 6ষ্ঠ পর্ব। আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব 7ম নিয়ে আসছি খুবই শীঘ্রই। আসসালামু আলাইকুম।